বগলাকে নাকি বাড়িতে পুজো করা যাবে না, ভয়ঙ্কর দেবী, বিশাল ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আমি একটা কথা বলি, সেই অনুযায়ী যদি দেখতে হয়, বগলার বাড়িতে ক্ষতি কেন করবে? আপনার মা কি সন্তানের ক্ষতি করে না। এখন মাথার ওপর মানুষের পুশ করানো হচ্ছে, বগলাকে বানিয়ে দেওয়া হয়েছে একটা কোর্ট কাছারির দেবী। আরে বাবা, আগে বোঝো বগলা কিসের দেবী, বগলার এফেক্টটা কি। বগলাকে বুঝতে গেলে কালীকে প্রথমে বুঝতে হবে। কালী যদি সময় বা কালকে নিয়ন্ত্রণ করছেন, বগলা সেই কালকে স্তম্ভন করে দেওয়া, মানে স্টপ করে দেওয়া, উল্টো করে দেওয়ার দেবী। মনে করো কারোর খারাপ টাইম যাচ্ছে, সেই খারাপ টাইমটাকে ভালো টাইমে কনভার্ট করতে পারে এই দেবী। এখন তো সব কেউ বলে আমি ভূত নিয়ে কাজ করছি। আচ্ছা ভাই, আমার ভূত পিশাচ এদের দরকার কি আছে? পিশাচিনীর বাপকে ভগবান শিব, হয় অঘরে যাবো আর না মায়ের কাছে পা ধরে থাকবো। আমার ডাকিনী যোগিনী কাউকে নিয়ে দরকার নেই। যেখানে মা ইনভলভ হবে, যেখানে বাবা ভোলেনাথ ইনভলভ হবে, সেখানে ডাকিনী যোগিনী ভূত পিশাচ কেউ কিছু করতে পারবে না। জ্যোতিষ বললেই যেটা মানুষ জিজ্ঞাসা করে বেশি, সেটা হচ্ছে কাল সর্প দোষ না যোগ। মারবে গো এইসব প্রশ্ন জিজ্ঞাসা করছো, যা গালাগালি পাবে কমেন্টে। সবার প্রথম বলি, কাল সর্পটা কি, ডেফিনেশনটা দিদি, যোগ না রোগ। কেপি অ্যাস্ট্রোলজি পড়াতে বেশি দিন সময় লাগে না। অঙ্কভিত্তিক অ্যাস্ট্রোলজি, কোনো রেমেডি দিতে পারবে না। কেপি অ্যাস্ট্রোলজারের খেলা চেঞ্জ হয়ে যাবে যদি 4 সেকেন্ড টাইম চেঞ্জ হয়ে যায়, প্রেডিকশন ভুল আসবে। সেটা হোরারিতেও হবে, সেটা কেপিতেও হবে। তো শুধু তো কেপি একটা মোডালিটি নয়, কেপি ছাড়াও মোডালিটি আছে সাউথে অনেক কিছু। যেমন তোমার জামাকল প্রসন্নাম, এই বোধহয় প্রথম নাম শুনলে, ঠিক আছে? এখনো কলকাতাতে কেউ প্র্যাকটিস করে না, আমি করি জামাকল প্রসন্নামের, এবং অ্যাকুরেট বেরিয়ে যায়। জ্যোতিষের কাজ কি? ভবিষ্যৎ প্রয়োগ করা। জ্যোতিষ শব্দের অর্থ কি? জ্যোতি প্লাস ইষ্ট, মানে হচ্ছে জ্যোতি কথার অর্থ হচ্ছে প্রকাশ, লাইট। ইষ্ট কথার অর্থ হচ্ছে ইষ্ট বা ভগবান, ঈশ্বরের দ্বারা প্রকাশিত লাইট। এবার ঈশ্বর তোমার পথ চলার জন্য লাইটটা দিয়েছে। জ্যোতিষী হচ্ছে পথ প্রদর্শক। কিন্তু এখনকার দিনে দুঃখিত সবার কাছে যেটা বলতে, আমি নিজেও এই প্রফেশনে আছি, 100টা ভালো মানুষের মধ্যে যদি তোমাকে ভালো খুঁজতে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি, তিনি গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার, অ্যাস্ট্রোলজার সায়ন সেন। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার, ওয়েল, থ্যাংক ইউ ডাকার জন্য। তোমাকে প্রথম যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে নর্থ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এবং সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? দেখো, দুটো অ্যাস্ট্রোলজির মধ্যে ডিফারেন্স তো নিশ্চয়ই আছে। ডিফারেন্স হচ্ছে মোডালিটির, ঠিক আছে? নর্থ ইন্ডিয়ায় কি হয়েছে, নর্থ ইন্ডিয়াতে এটা হয়েছে যখন বিভিন্ন মোগল সাম্রাজ্যের লোকেরা এসছে, ঔরঙ্গজেব আক্রমণ করেছে, সার্চি, সারনাথ, বুদ্ধগয়া, যেখানে যেখানে আমাদের স্ক্রিপচার গুলো ছিল সেগুলোকে জ্বালিয়ে ফেলা হয়েছে, জ্বালিয়ে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে। তো সাউথ ইন্ডিয়াতে কি আছে, এখনো কিছু স্ক্রিপচার আছে পুরনো। এবার অ্যাস্ট্রোলজির জনক হচ্ছে ভিগু, ঠিক আছে? অ্যাস্ট্রোলজির জনক ভিগু, এইটা আমরা সবাই বলি। কিন্তু এছাড়াও বিভিন্ন সপ্তঋষিরা ছিলেন, বিভিন্ন তোমার যেমন অগস্ত্য মুনি আছেন, নন্দিকিশোর মুনি আছেন, সপ্তঋষিরা যারা ছিলেন। তারপরে অনেক পরে পড়াশোনা মুনি এসছেন, যেটাকে আমরা বৈদিক অ্যাস্ট্রোলজি বলি বেসিক্যালি। অনেক পরে এসছে। আর বৈদিক অ্যাস্ট্রোলজি হবার পরে যেটা এসছে সেটা হচ্ছে তোমার জেমিনি অ্যাস্ট্রোলজি। কারণ বৈদিকের পরাশরের ছাত্র হচ্ছে গর্গমুনি, গর্গমুনির ছাত্র হচ্ছে মানে শিষ্য হচ্ছে জেমিনি মুনি, যিনি পরাশরের অ্যাস্ট্রোলজিটা নিয়ে আরো স্লোপ বের করেন। আচ্ছা, তো বেসিক্যালি সাউথে যে অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিস করা হয় সেটা বৃহস্পতি ভিত্তিক ছক, সেখানে লেখা হয়। বৃহস্পতি ভিত্তিক ছক কেন? কারণ সাউথ ইন্ডিয়ান যে চ্যাটটা আছে সেটা বৃহস্পতি ভিত্তিক চৌকো আকারের হয়, সেটা দেখা যায়। আর নর্থে কি হয়, নর্থে তোমার ছকটা যেটা থাকবে সেটা ডায়মন্ড শেপের থাকে, ঠিক আছে? এইবার সাউথে কি হয় আর নর্থের মেন পার্থক্যটা কোথায়? সাউথে শুধুমাত্র ভাব ভিত্তিক অ্যাস্ট্রোলজি হয় না, ঠিক আছে? ভাবের ওপরে রাশিকে নিয়ে এসে, মানে দুটোকেই নেওয়া হয়, ভাব
ভাবের যে রাশিপতি তার দুজনের মিশ্রণ, এবং তার থেকেও বড় জিনিস যেটা সাউথ ইন্ডিয়ানে বেশি ইউজ করে, যেটা ওরা নক্ষাধিপতি, আচ্ছা। নক্ষের অধিপতি। কারণ আলটিমেট তোমাকে রেজাল্ট দেবে নক্ষাধিপতি, ঠিক আছে? যে কারণে দেখবে তোমারও চ্যানেলে প্রচুরবার দেখা গেছে, প্রচুর কেপি অ্যাস্ট্রোলজার এসে বলেছেন বা বলে যায় যে কেপি অ্যাস্ট্রোলজি কি, কৃষ্ণমূর্তিজি একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়েছেন। এবার এই যে অ্যাস্ট্রোলজিটা কিসের উপর বেস করে তৈরি হয়েছে? কেপি নক্ষত্র উপনক্ষত্রের উপর বেস করে তৈরি হয়েছে। তাহলে এই নক্ষত্রটার তো কাজ আছে। তো শুধু তো কেপি একটা মোডালিটি নয়, কেপি ছাড়াও মোডালিটি আছে সাউথে অনেক কিছু। যেমন তোমার জামাকল প্রসন্নাম, এই বোধহয় প্রথম নাম শুনলে, ঠিক আছে? এখনো কলকাতাতে কেউ প্র্যাকটিস করে না, আমি করি জামাকল প্রসন্নামের, এবং অ্যাকুরেট বেরিয়ে যায়। জামা মানে হচ্ছে ঘন্টা, জামা মানে হচ্ছে ঘন্টা, কথাটা জামা নয়, জামা। জোম কি? কালের দেবতা। আচ্ছা। কাল থেকে এলো সময়। প্রসন্ন মানে কি? ইওর কোশ্চেন। আর ওই প্রশ্নের অ্যান্সার একদম অ্যাকুরেট হয়। ওখানে তিনটে জিনিস থাকে, উদয়ম, ঠিক আছে? এরকম উদয়ম লগ্ন দেখতে, উদয় লগ্ন যাকে আমরা বলি, ঠিক আছে? এবং ওখানে রাহু কেতুর বিশাল একটা বড় জায়গা আছে। মানে ব্যাপারটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি তুমি যদি শেখো, তোমার প্রেডিকশনের ধারটা অনেক বাড়বে, মানে অনেক বেশি পারফেক্ট। এখানে যারা বৈদিক অ্যাস্ট্রোলজি পড়ায় বা পড়েছে যারা, সব থেকে বড় যেটা পড়ার দরকার সেটাই তারা পড়ে না। মেইন জিনিস হচ্ছে পঞ্চাঙ্গ। যেমন তোমাকে আমি একটা ছোট্ট সূত্র বলি পঞ্চাঙ্গ সম্বন্ধে। এই যে আমাদের প্রত্যেকের একটা না একটা দিন জন্ম হচ্ছে, সোম থেকে রবির মধ্যে একটা না একটা দিন কারোর জন্ম হচ্ছে। এবার তার জন্মের ছক তুমি 1 মিনিটে তার দিন দেখে কি করে বুঝে যাবে যে তার ছকটা স্ট্রাগল আছে, সেই ছকটার মধ্যে কোনো প্রবলেম নেই, ভালো আছে। এটা বোঝার জন্য কিন্তু তোমাকে পঞ্চাঙ্গ জানতে হবে। পঞ্চাঙ্গ কি বলছে? যেমন রবিবারকে কোন গ্রহ ডিফাইন করে? রবি মানে সান। ঠিক সেই রকম তোমার এবারকে কোন গ্রহ ডিফাইন করে? সোমবারকে চন্দ্র, মঙ্গলবারকে মঙ্গলদেব, বুধবারকে বুধ, বৃহস্পতিবারকে গুরু, শুক্রবারকে শুক্রদেব এবং শনিবারকে শনিদেব। এইবার তোমার যেদিন জন্ম হলো, যে টাইমে হলো, আমি প্রথম যখন কাউকে দেখি ফার্স্ট এটা দেখি তার জন্মের বার কি। বার যেই তুমি পেয়ে গেলে, বারটা তুমি যেই বুঝতে পেরে গেলে, এবার দেখো সেই বারের যে অধিপতি গ্রহ, সে তোমার ছকে যদি ষষ্ঠ স্থান, অষ্টম স্থান অথবা 12 ভাবে বসে আছে কিনা, তাহলে লাইফে স্ট্রাগল চলে আসবে। অথবা যদি সেই গ্রহ অধিপতি, এর মধ্যে আবার একটা কন্ডিশন আছে, কারণ ভুল ধরার তো প্রচুর লোক আছে, সূর্য এবং চন্দ্রের কোনো রেট্রোগেশন হয় না, ঠিক আছে? রাহু কেতুর রেট্রোগেশনকেই ডাইরেক্ট ধরা হয়, সূর্য এবং চন্দ্রের কোনো রেট্রোগেশন হয় মানে সোমবার আর রবিবারের রেট্রোগেশন ছাড়া এই মঙ্গল থেকে শনি অবধি যে কোনো একটা প্ল্যানেট আসবে যারা বক্রি হয়, মানে ছকে ইদার 6, 8, 12-তে ওই গ্রহ স্বামী না বসে অথবা বক্রি অবস্থায় না বসে। যদি বসে, নিজেদের ছক নিজেরা খুলে দেখে নাও, যেভাবে বসে আছে সেইভাবে বক্রি অবস্থায় বসে তোমাকে কি ফল দিচ্ছে। তো এটা হচ্ছে এত সোজা যে জন্মের বার। এবার জন্মের বার কিসের কারকত্ব? আমরা তো এত এলিমেন্ট সম্বন্ধে বলি, এত লোক বলে যায়, জন্মের বার হচ্ছে ফায়ার এলিমেন্ট। আচ্ছা, ঠিক আছে? এইবার বারের পর কি আসে? তিথি আসে। তিথি কি? প্রথমা তিথি বা প্রতিপদা কাকে ডিফাইন করে? সূর্যকে। আচ্ছা। দ্বিতীয়া চন্দ্রকে, তৃতীয়া করছে তোমার মঙ্গলকে, চতুর্থী বুধকে, পঞ্চমী বৃহস্পতিকে, ষষ্ঠী শুক্রকে, সপ্তমী শনি, অষ্টমী রাহু, নবমীতে আবার সূর্য, দশমীতে
চন্দ্র, হুম। একাদশী মঙ্গল, আচ্ছা। দ্বাদশী বুধ, বুধ। ত্রয়োদশী বৃহস্পতি, হুম। চতুর্দশী শুক্র, অমাবস্যা রাহু, হুম। পূর্ণিমা হচ্ছে শনি। তো কত তোমাদের তো এত অ্যাস্ট্রোলজারদের প্রোগ্রাম হয়, তিথি মাথায় নেই। এবার এই তিথির কাজ কি বারের সাথে, হুম। এইটা ভালো করে বোঝো। তিথি বলবে তুমি কি ধরনের মানুষ। আচ্ছা। ওকে, মনে করো আমার জন্মদিন নবমী তিথিতে, হুম। নবমী তিথির মালিককে সান। আমার মধ্যে ইগো থাকাটা স্বাভাবিক। আচ্ছা। এইবার এই তিথি দেখারও প্রবলেম আছে। তোমাকে দেখতে হবে প্রথমটা কি ছিল, বার কি ছিল, অগ্নিতত্ত্ব। হুম। তিথি হচ্ছে জলতত্ত্ব, জল তত্ত্বের মালিক তিথি। হুম। কোনোভাবে যেটা তোমার তিথির লর্ড এলো সে কোনোভাবে যেন অগ্নিতত্ত্ব রাশিতে না বসে। তার মানে কি, মেষ রাশি, সিংহ রাশি বা ধনু রাশিতে যেন তিথির লর্ড না বসে। যদি বসে সেই ভাবটাকে শেষ করে দেবে। মনে করো কারোর যদি লগ্নে বসে তার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে। লগ্ন মানে 1 নম্বর রাশিতে, মানে মেষ রাশিতে যদি বসে, আবার এখানে অনেকে বলবে লগ্নর ব্যাপারটা ভুল বললাম, মানে 1 নম্বর সাইনে যদি বসে তাহলে তার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ করবে। 5 নম্বর সাইনে বসলে বাচ্চা, প্রেম, এন্টারটেনমেন্ট এই জায়গাগুলোকে নষ্ট করবে। আর 9 নম্বরে বসলে পিতার দ্বারা প্রতারিত, ধর্মের মানে ধর্মকর্মের মতি নেই, এই জিনিসগুলো হবে তার লাইফে, ভাগ্যের সাপোর্ট পাবে না। কিন্তু এখানেই শেষ নয়, এই তো গেল, ওর তো হলো, কিন্তু নিজে যে যে ঘরের রাশিপতি, এবার ভাবো নিজে তো বসেছে অন্য লোকের রাশিতে, অগ্নিতত্ত্বের রাশিতে। হুম। মনে করো শনিবার কারোর জন্ম, হ্যাঁ। ভালো কথা। হ্যাঁ। এবার শনিবার দিন জন্ম আর সপ্তমী তিথিও ছিল সেদিনকে, হুম। খুব ভালো জিনিস, সপ্তমীতে শনি আসে, হুম। ভালো কথা। তো বা পূর্ণিমার দিন জন্ম ধরে নাও, হুম। পূর্ণিমার দিন শনিবার ওনার জন্ম হয়েছে। হুম। এক্সাম্পল, শনি বসে আছে পঞ্চম ভাবে, মানে পঞ্চম রাশিতে, অগ্নিতত্ত্বের রাশিতে বসে আছে। আচ্ছা। আর শনি নিজে কোন কোন রাশির মালিক, কুম্ভ রাশি হুম। এবং মকর রাশির মালিক, হুম। মানে 10 নম্বর 11 নম্বর ঘরের মালিক। হুম। এবার যেহেতু অগ্নিতত্ত্বের রাশিতেই শনি এসে বসলো তিথিপতি বলে, আগুন আর জল দিলে কি হবে, ভেপার আসবে। হুম। ভেপার মানে কি, ধোঁয়া। হুম। এখান থেকেই ধুমনোর কনসেপ্টটা এসছে সাউথে। আচ্ছা। ধোঁয়া উঠছে, আগুনে যখনই জল পড়বে ধোঁয়া উঠবে। এবার কি হলো, 5th হাউস থেকে তো শনি মানে পঞ্চম ভাবে বসলো, অগ্নিতত্ত্বের যে কোনো রাশি বলবো পঞ্চম ভাব ছিল, রাশি নাম্বার ছিল 1, মেষ রাশির নাম্বার ছিল, শনি বসে গেল অগ্নিতত্ত্বের রাশিতে, পুরো তার লাইফের একটা ভাগ ছাড়কার হয়ে গেল। হায়ার এডুকেশনে প্রবলেম, প্রেমে প্রবলেম, হুম। বাচ্চা কাচ্চা হতে প্রবলেম। কিন্তু শনি কোন কোন ঘরের মালিক, কোন কোন রাশির মালিক, 10 এবং 11। এই 10 এবং 11 নম্বর যে ভাবের ওপর থাকবে সেই ভাবে তাকে শনি 110% রেজাল্ট দেবে, মানে একদিকে মারবে একদিকে ব্যালেন্স করবে। তো এইগুলো কিন্তু জানার দরকার আছে। এইবার চলে আসো তুমি সাউথ ইন্ডিয়াতে। তো এটা কি সাউথ ইন্ডিয়াটা কি নর্থ ইন্ডিয়াটা কি আলাদা? পড়ানোর ক্যাপাসিটি, কারণ এখন 15 দিন 6 মাসে সব পড়ে ফেলছে বৈদিক, বুঝতে পেরেছো? বৈদিক পড়তে গেলে কম করে 2 থেকে 2.5 বছর সময় লাগে, তাও তুমি পুরো কমপ্লিট কোনোদিনও, কারণ অ্যাস্ট্রোলজি সমুদ্রের থেকেও বড় জিনিস। মহাকাশ যেমন পরিবৃপ্ত, বিভিন্ন মেটাভার্স, তেমনি অ্যাস্ট্রোলজি তুমি আজকে যেটা পড়ে যেটা শিখছো কালকে তার থেকে অনেক বেশি জানতে পারো তুমি যদি পড়ো। আর তুমি যদি নিজেকে মনে করো যে আমি সব শিখে গেছি তাহলে তো কিছু বলার নেই। এই ডেলির বেসিসে এই যে বর্তমানে আমরা এই যে জেনারেল প্রেডিকশন গুলো হয়, বৃষ লগ্নর এই, আরে ভাই লগ্ন হলেই হবে না, বৃষ লগ্ন, মেষ লগ্ন, প্রত্যেকটা লগ্নের একটা টাইম ফ্রেম আছে, কোন টাইমের লগ্ন বা কোন টাইমে তার জন্ম হয়েছে। মনে করো আমি বৃষ লগ্ন, আমার সকাল 12টার পর জন্ম হয়েছে, আমি এক ধরনের ফলাফল পাবো আমার লাইফে, কারণ লগ্ন মানেই হচ্ছে মি, আই, মাইসেলফ। কথাটা বুঝতে পারছো? আর তুমি যখন মেষ লগ্নের ক্ষেত্রে, আবার কারোর বৃষ লগ্ন দেখবে রাত্রির বেলা, নয়তো সকাল ভোর 6টায় হয়েছে,
দুজন লাইফ আলাদা হবে। যেগুলো তোমরা পঞ্জিকাতে দেখতে পাও সারা বছরের বৎসপর রাশি অনুযায়ী, ওগুলো ভুলভাল জিনিস, ওটা জেনারেল প্রেডিকশন। ঠিক সেই হবে যেমন তোমরা ম্যাচ মেকিং করো, অ্যাস্ট্রোসেজে বা কোনো একটা সফটওয়্যারে ঢুকে পড়ছো, 36টা গুণ। 36টা গুণ কিসের? এখানে যারা তোমার চ্যানেলে আসে বা জ্যোতিষ জগতে যায়, 36টা গুণ যে আপনারা মেলান, কিসের মেলান? সেই 36টা গুণ সবসময় মিলিয়ে তারা অ্যান্সার দিতে পারে না। 36-এর মধ্যে হয়তো 32 আছে, বলে দেবে খুব ভালো, বিয়ে হয়ে গেল। বিয়ে 6 মাস যেতে গেল না, ডিভোর্সের কেস চলে এলো 100-তে। প্রপার আপনাকে জানতে হবে। এবার আমি বলে দিচ্ছি 36টা গুণ শুধুমাত্র দেখে চন্দ্র রাশির উপর ভিত্তি করে। আচ্ছা, প্রত্যেকটা ধরতে হয় গ্রহকে, বেশি করে ধরতে হবে। চন্দ্র রাশির থেকেও বড় করে বিয়েটা কার সাথে কার হবে? একটা ছেলের মন তো তুমি বিচার করলে 36-এ 32 পেলে, বডির বিচারটা করবে না? বডিটা আসবে কোথায়? বডি বিচার করতে গেলে লগ্ন অনুযায়ী তো লগ্নে নক্ষত্র কি বসে আছে তার কটা গুণ পাচ্ছে। তলিয়ে তো হবে না, তলিয়ে দেখতে হবে। তারপরে লগ্নতে পেয়ে গেলে এইবার বিয়ের কারক কে? শুক্র এবং বৃহস্পতি। তার মানে শুক্র বৃহস্পতিকেও দেখতে হবে, তাদের নক্ষত্র কত পার্সেন্টেজ দিচ্ছে। লাস্টে গিয়ে তোমাকে শনিকেও দেখতে হবে, কারণ শনি কর্মের কারক। বিয়েটাও একটা ইভেন্ট, একটা কর্ম। ঠিক। আমি কিচ্ছু দেখলাম না, আমি চন্দ্রের উপর বেস করে এরকম এসছে আমার কাছে। ভালো ছেলে 14টা মিলেছে। আচ্ছা, দুটো বাড়ির পছন্দ। যখন আমি ডিটেল রিপোর্ট বার করে দেখছি, মেয়েটার ছকে ছোট একটা প্রবলেম আছে, সেটা তার বাবাকে বলে দিলাম। তাদের এমনি সবকিছু ভালো। আচ্ছা, এবার বলো, তুমি লগ্ন যে নক্ষত্রের উপর বসে তুমি যদি না দেখো, তোমার বডিটাকেই যদি আমি না দেখি, তাহলে কি করবে? বডিরও তো কিছু চাহিদা আছে একটা বিয়ে থেকে। শুধু কি মানসিক চাহিদা থাকে একটা বিবাহের মধ্যে? ঠিক কথা, ঠিক কথা। আর শুক্র হচ্ছে একটা প্লেজারের গ্রহ, শুক্রকে আটকানো যায় না। শুক্র কি? তামসিক গ্রহ। রাহু কি? তামসিক গ্রহ। শনি কি? তামসিক গ্রহ। কেতু কি? কেতুও তামসিক গ্রহ। এবার তুমি তাদেরকে কি বলছো? তাদের দিনের দিন তোমরা বলছো নিরামিষ খাও। কেন ভাই? কেন? শুক্রবার দিন আমি কেন নিরামিষ খাবো? শনিবার দিন বড় ঠাকুরকে ভালো, যারা বাঁচতে চায় ঠাকুরকে ভালো করে নিরামিষ তারা পালন করুক, বড় ঠাকুর আরো ভালো করে তাদেরকে গলা জড়িয়ে ধরবে। আমরা যেটা করছি নর্থ ইন্ডিয়াতে বা ইস্ট ইন্ডিয়াতে, আমাদের কি হয়েছে বলতো, এক এক জায়গার ব্রাহ্মণরা না এক এক রকম ভাবে সাজিয়েছে জিনিসগুলোকে, নিজেদের স্বার্থ অনুযায়ী সাজিয়েছে। তুমি করছো কালী পুজো, আর তুমি কালী পুজোতে সে যদি কৃষ্ণ পুজো করো, হবে কি? হবে না। বৈষ্ণবরা যে মতে করছে সেটা তাদের একটা পার্টিকুলার মত, তাতে তুমি ঢুকবে না। তেমনি শাক্তরা শাক্তদের যেমন পুজো করছে সেটা তাদের পার্টিকুলার মত ঢুকবে না। তুমি আমাকে বলতে পারবে না এই যে কোনো সামনে যে নবরাত্রি আসবে, তখনও তুমি দেখতে পাবে নর্থ ইন্ডিয়ার অনেকে ভেজ খাবে 9 দিন ধরে। আমাদের ইস্ট ইন্ডিয়াতে তো সবাই তো নন ভেজ খেয়ে, মাছ মাংস খেয়ে উড়িয়ে দিচ্ছ। কি তোমার শরীরে অসুবিধা হয়ে গেছে? ঠিক কথা। আলটিমেটলি বি লজিক্যাল হতে হবে। অ্যাস্ট্রোলজার কি করে? একটা মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে আসবে, কি করতে আসে? সবাই বলে আমরা ভবিষ্যৎ প্রবক্তা। জ্যোতিষের কাজ কি ভবিষ্যৎ প্রবক্ত করা? জ্যোতিষ শব্দের অর্থ কি? জ্যোতি প্লাস ইষ্ট, মানে হচ্ছে জ্যোতি কথার অর্থ হচ্ছে প্রকাশ, লাইট। ইষ্ট কথার অর্থ হচ্ছে ইষ্ট বা ভগবান, ঈশ্বরের দ্বারা প্রকাশিত লাইট। এবার ঈশ্বর তোমার পথ চলার জন্য লাইটটা দিয়েছে। জ্যোতিষী হচ্ছে পথ প্রদর্শক। কিন্তু এখনকার দিনে দুঃখিত সবার কাছে যেটা বলতে, আমি নিজেও এই প্রফেশনে আছি, 100টা ভালো মানুষের মধ্যে যদি তোমাকে ভালো খুঁজতে ঠকবাজতে কাউ উজাড় হয়ে যাবে। যাদের নিজেদেরই নলেজের পরিসীমা কম, সে লোককে কি বলবে? কোনো মনে করো অষ্টম ঘরে কারো রাহু বসে আছে, আপনার রাহু অষ্টমস্ত, এই হবে তাই হবে। আরে ভাই, অষ্টম ভাব খারাপ ভাব। অষ্টম ভাবে একটা পাপি প্ল্যানেট গিয়ে বসলো, মাইনাসে মাইনাসে কি হলো? ভালো হয়ে গেল। বা ষষ্ঠ ভাবে রাহু আছে, ষষ্ঠ ভাবে রাহু। এবার অষ্টম ভাবে বলো তো এই রাহুটা কি করবে? তুমি যদি তার প্রতিকার করো, তোমাকে হঠাৎ করে হয় বুড়ো পুরুষের সম্পত্তি, বা তোমার কোনো লটারি থেকে হঠাৎ করে একটা টাকা পাবে।
তার মানে তুমি যদি সেই রাহুর রেমেডি করে দাও তাহলে সে কাজ দিতে পারবে? আটকে যাবে তো ব্যাপারটা, আটকে যাবে। ঠিক সেরকম যা ষষ্ঠ ভাবে রাহু আছে, বলবে বাবা শত্রুর ভাবে রাহু, কি করে নেবে শত্রু তার? কি করে নেবে শত্রু তার? আর সব থেকে বড় কথা, যদি থাকেও জন্মের টাইমটাকে উনি চেঞ্জ করে দেবেন? একটা মানুষ যে টাইমে জন্মেছেন সেই টাইমের গ্রহের যে অবস্থান ছিল, নক্ষত্রের যে অবস্থান ছিল মহাকাশে, সেইটাই তো তার ন্যাটাল চ্যাট। এটা তো চেঞ্জ হবে না। ওটা একমাত্র চেঞ্জ করতে পারবে কে? যেদিনকে আপনি খাটে শুয়ে পড়বেন আর হাওয়াটা ঢুকবে না, প্রাণটা নিজের মধ্যে থাকবে না, সেদিনকে তোমার চেঞ্জ হবে। তার আগে অবধি কেউ পারবে না। কিন্তু মুখে বলবে আমরা স্বর্ণ মুকুট চাই। কে দেয়, কোন ইউনিভার্সিটি দেয়, একমাত্র ভগবান জানে। স্বর্ণের মুকুট দিচ্ছে, রৌপের মুকুট দিচ্ছে, তারপরে মানে মানে একটা তো কিছু তো মেডেল হয়, মানে গাদাগুচ্ছের মেডেল। এত মেডেল পাওয়ার পর লোকে যাচ্ছে গাদাগুচ্ছের পাথর। হ্যাঁ, আমি এই প্রশ্নটা তোমাকে করবো, সেটা হচ্ছে যে এই পাথর কি সব, মানে পাথর দিয়ে কি হয় আলটিমেট কিছু? আমি কোনোদিনও তোমার চ্যানেলে যখন নেক্সট কোনো এপিসোডে না আমার দু চারটে আবার বলতে পারে, দু চারটে আমি ভিডিও তোমাকে ফিডব্যাক ভিডিও পাঠাবো। আচ্ছা, ঠিক আছে, আমার ক্লায়েন্টদের। আচ্ছা, কারণ আমার আগেরও কিছু পডকাস্ট অন্য চ্যানেলে আছে, সেখানেও আমি দেখেছি আমার যত রেফারেন্স, ওনারাদেরও একই কথা, আপনি পাথর দেন না। তোমার যদি রিকোয়ারমেন্ট না থাকে আমি পাথর দিয়ে কি করব? পাথরের কাজ কি? সবার আগে এটা বোঝো। মনে করো তোমার একটা অ্যাক্সিডেন্টের যোগ চলছে, মঙ্গল ন্যাটাল মঙ্গল মানে তোমার ছকে মঙ্গল যেখানে আছে তার উপর দিয়ে রাহু গোচর করছে, মানে ট্রানজিট হচ্ছে রাহুর। প্লাস কি ওই টাইমে স্যাটার্নেরও গোচর ওর ওপর পড়ছে, বৃহস্পতি বা ভেনাস কেউ দেখতে পাচ্ছে না, গোচরে নেই। তাহলে অ্যাক্সিডেন্টটা হবে 100%। এরা কি বলবে? তুমি এক কাজ করো, তোমার এখন মঙ্গলের প্রবলেম, রাহুটার প্রবলেম আছে, হয় গোমের দিয়ে দেবে। ধরে নাও এই ঘটনাটা অষ্টম ভাবে ঘটেছে, ওখানে মঙ্গল রাহু সংযোগ হচ্ছে। মঙ্গল তো এমনি বধ হয়ে গেছে, লাল কিতাব অনুযায়ী মঙ্গল বধ হয়ে গেল অষ্টম ভাবে যাওয়ার জন্য। তো এবার যখনই বধ হয়ে গেল অষ্টম ভাবে গিয়ে, তার উপর দিয়ে যখন রাহু গোচর করছে, তুমি রাহুকে যখনই স্টোনটা পড়লে, তার মানে কি করলে? রাহুকে আরো পাওয়ার দিলে। মঙ্গল কি তোমার বধ, এমনি বধ মানে ব্যাড। এবার কি হবে? তোমার সাথে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেড়ে যাবে। এখানে করতে কি হতো বলে দেবো রেমেডিটা? একদম একদম, পাউরুটির ব্রেড পকোড়া বানাতে হবে, তেলে ভাজতে হবে, আর লাল চাটনি বানাতে হবে। শনিবার দিন করে গিয়ে গরিব মানুষকে খাওয়াতে হবে। এটাই হচ্ছে রেমেডি। হ্যাঁ, ইয়েস, যে কোনো তেলে ভাজা জিনিস হচ্ছে রাহু। আচ্ছা, এই যত ক্রুড অয়েল দেখছো ওটা শনি, যখনই রিফাইন হয়ে যাচ্ছে অয়েলটা তখন হচ্ছে রাহু। কি করে? গ্রাস করে। রাহুর কাছে ক্ষমা চাইতে গেলে তো রাহুর রাস্তায় হাঁটতে হবে। হ্যাঁ, আচ্ছা লাল চাটনি। আরে আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে, কারণ এই নাম্বারটা আমার কাছেই থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে আমার, যিনি দেখেন শোনা করেন তাকে দেওয়া আছে। আমার সবসময় অ্যাডভান্স বুকিং হয়, মোটামুটি 7-10 দিন বিয়ার মিনিমাম টাইম চাই। যেদিনকেই আসবে 2 থেকে 2.5 ঘন্টার টাইম তাদের লাগবে, সে অনলাইনে দেখাক আর অফলাইনে দেখাক। আচ্ছা, আমি দিনে ম্যাক্সিমাম 3 জন, মিনিমাম 2 জন প্রতিদিনই দেখি, এভরিডে। মানে এর বেশি তুমি দেখো না? আমি দেখি না, মানে আমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত অব্দি দেখবো। আচ্ছা, এটার কি কোনো রিজন আছে? একদম রিজন আছে। সাউথ ইন্ডিয়া যেটা বলা আছে, আমাদের যে নারীর যে স্ক্রিপচার আছে সেখানে বলাই আছে, এটা তো সামুদ্রিক শাস্ত্র, হস্তরেখা তো সামুদ্রিক শাস্ত্র। কাউকে হাত দেখানোই উচিত না সূর্যাস্তের পরে। কেন? যখন লাইট থাকবে না, হাতের যে সূক্ষ্ম রেখাগুলো বোঝা যায় না। এখনকার দিনে যেহেতু আমরা, তুমি যখন দেখো হস্তরেখা সব থেকে ইজিয়েস্ট, কিন্তু এখানকার পামিশ নেই ভালো, নাম্বার 1। এটাতে হাতের রেখাতেও অনেক গন্ডগোল হতে পারে মানুষের, কিন্তু যেটা ন্যাটাল চ্যাট হবে ওতে গন্ডগোল হবে। আচ্ছা, তবে চাটনিটা বুঝতে পারলে? পাউরুটিটা তো রাহু বুঝে, চাটনিটা কি বুঝলে? লাল যে চাটনিটা, ওটা হচ্ছে মঙ্গল। মিষ্টি জিনিস, লাল রং, সব জিনিসের পেছনে সায়েন্টিফিক রিজন আছে।
আর ফালতু বগলে হবে না, এই কাজটা তাকে করে যেতে হবে। ওই রাহুর গোচর ওই 1.5 বছর, প্রত্যেক শনিবার একদিনে কত খরচা? তোমাকে বলেনি যে 100 জনকে খাওয়াতে হবে, তুমি 5 জনকেই খাওয়াও না। তুমি 50 টাকার 5টা ব্রেড পকোড়া লাল চাটনি কিনে খাওয়াতে যদি পারো, বা বাড়ি থেকে বানিয়ে যদি দিতে পারো, এইটুকুনি তো করতে হবে তোমায়। তাহলে জিনিসটা একদম হয়ে যাবে। তাহলে সপ্তাহে কটা হচ্ছে, মাসে কটা হচ্ছে? 4টে শনিবার। হ্যাঁ, তোমাকে এখন 1.5 বছরে কটা করতে হবে? তোমার 4 বারং 48টা, 43টা আমরা বলি করতে, তাতে ঠিক হয়ে যায়। এবার 43টার পেছনেও কারণ আছে লাল কিতাবের। 28টা নক্ষত্র অভিজিৎকে নিয়ে, 12টা রাশি, 28 + 12 40 দিন হলো, 1.5 দিন রাহু, 1.5 দিন কেতু, টোটাল সিস্টেমটা একটার মধ্যে হয়ে গেল। 43 দিন। আরো বিশদে জানতে পড়াশোনা করতে হবে, অনেক রেমেডি আছে মানুষের হাতের মধ্যে, মানুষ জানে না। কিন্তু ভাবো, আজকে একটা প্রবাল পড়তে গেলে, একটা মানুষকে বা একটা গোমেদ কিনতে গেলে কি টাকা লাগবে? একটা 50 টাকার রেমেডি মানুষকে এত উপকার দেয়, এবং সেই রেমেডিগুলো মানুষ করে উপকৃত হচ্ছে, তাই দেখাচ্ছে। মানুষ বলে আমি আমেরিকা, লন্ডন সব দেখেছি। আমার হোয়াটসঅ্যাপে তোমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবো, ইটালি, কানাডা, আমেরিকা, দুবাই, সব জায়গা থেকে তাদেরও ওয়েটিং লিস্ট থাকে। দেখতে গেলে মানুষকে ধৈর্য দিয়ে দেখতে হবে। ওরা ওই 15 মিনিট 20 মিনিটে এলো, সট সব বুঝে গেছি, কি চাই তোমার আগামী দিন ভালো আছে, এই আছে। আগামী দিন বোঝার জন্য জ্যোতিষ নয়, কারেন্ট বর্তমান সিচুয়েশনে যে মানুষটা গেছে তার বর্তমানে কি প্রবলেম আছে, জ্যোতিষকে বলতে দরকার নেই, জ্যোতিষ নিজেই বলে দেবে। এবার অনেক টাইমে নিজের পক্ষে কোনোদিনও, যদি আমার তো প্রতিদিন 6টা থেকে পড়ানো স্টার্ট হয়ে যায়, রাত্রি 10টা-11 অব্দি পড়ানো থাকে। আমার অ্যাস্ট্রোলজির বিভিন্ন সাবজেক্ট আমি পড়াই, যেহেতু তো সেগুলো অনলাইনে আমাকে ক্লাস নিতে হয়। এবার এই 10টা-11টার পরে কোনোদিনও হয়তো, যদি যেমন আজকে তোমার কাছে এসেছি, কিছুটা গ্যাপ পেলাম বলে, তো নইলে এগুলো তো আসাও পসিবল না। কেউ এবার রিকোয়েস্ট করলো, তখন আমাকে দেখতে হয় তাকে, খুব এমার্জেন্সি কেস হলে। কিন্তু একটা জিনিস বারবার বলে দিচ্ছি, যারাই দেখাতে চায় বা কন্ট্যাক্ট করতে চায়, এমার্জেন্সি আমার এক্ষুনি দেখতে হবে, আর প্রত্যেককেই রবিবার দেখতে হবে, আমার কাছে বলে লাভ হবে না। কারণ আমাকে প্রপার জিনিসটা বুঝতে হবে, তার প্রবলেমটা কোথায় আছে, এবং তার জন্য অ্যাডভান্স বুক করতে হবে, এবং অ্যাডভান্স বুকিং করতে হবে, পেমেন্ট করে অ্যাডভান্স বুক করতে হবে। এবং যারা এইটা মনে করে নিয়ে আসবেন যে আমরা পাথর পড়তেই হবে, দেবই, তাদেরকে আমি নিজেই হাত জোর করে বলছি, আমার কাছে এলে আমি পাথর দেবো না, আমি কবচ তাবিজ দিই না। যেমন এবার এইবার দেখো, একটু ঘুরিয়ে কথা বলছি, আমি নিজে বগলামুখী সাধনা করি। কি বললাম? সাধনা করি। তার জন্য কি মাথায় আমাকে টিপ পরতে হবে, গলায় আমাকে রুদ্রাক্ষের মালা মোটা করে পরে এসে বসতে হবে? এটা নয়। যারা এবার দেখো, কেউ এলো, কাউকে তোমাকে বগলামুখী কবচ দিতে হয়। কবচ বানানো কি প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে কবচ বানানো যায়? এখনকার দিনে তান্ত্রিকরা বানায়। নিয়ম কিন্তু তাই বলছে না। নিয়ম বলছে, এই যে নবরাত্রি গুলো আসে, এই কিছুদিন আগে বসন্ত পঞ্চমীর টাইমে যে নবরাত্রি ছিল, যেটাকে সরস্বতী নবরাত্রি বলে, কারণ এরা তো সরস্বতী দেবীটাকে আমরা যেভাবে দেখি, ওটা তো সরস্বতী দেবীর অরিজিনাল রূপ নয়, মহা সরস্বতীর রূপ আলাদা। তারপরে নবরাত্রি যেটা আসছে, এই সামনে চৈত্র নবরাত্রি যেটা আসছে, এরপরে দুর্গাপুজোর টাইমে একটা নবরাত্রি আসবে, দীপাবলি, দীপান্বিত অমাবস্যার যে টাইম গুলো আসছে, কৈশিকী অমাবস্যার যে টাইম গুলো, বিশেষ কিছু অমাবস্যা, বিশেষ কিছু পূর্ণিমা, যেমন দোল পূর্ণিমা, রাখি পূর্ণিমা, বিশেষ কোজাগরি পূর্ণিমা, এই দিনগুলোতে পার্টিকুলারলি কবচ তৈরি হয়। আচ্ছা, তার মানে এখন যে ব্যাপারগুলো হয়, যে ডেলি যে বগলামুখী কবচ তৈরি হয়, বা অমাবস্যাতে যে, এখন তো ওদের কাছে তো থাকে সব আলটিমেট রেডিমেড থাকে। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞাসা করছি, তাহলে রেডিমেড থাকে। প্রত্যেক শনিবার শ্মশানে গিয়ে কাঠ জ্বালাচ্ছে। হ্যাঁ, মানে এটা কি এফেক্টিভ নয়? মঙ্গলবার না, দেখো ব্যাপারটা হচ্ছে, ঠাকুর কি বলতেন, রামকৃষ্ণদেব কি বলতেন। আচ্ছা, আমি তো একটা রামকৃষ্ণদেবের কথা ছেড়ে দাও, এটা আবার কন্ট্রোভার্সির জায়গায় চলে যাওয়া যাবে। রামপ্রসাদ মা কালীকে পেয়েছিলেন কিভাবে? ভক্তিভাবে। এখন মাথার উপর মানুষের পুশ করানো হচ্ছে, বগলাকে বানিয়ে দেওয়া হয়েছে একটা কোর্ট কাছারির দেবী। আরে বাবা, আগে বোঝো বগলা কিসের দেবী, বগলার এফেক্টটা কি। বগলাকে বুঝতে গেলে কালীকে প্রথমে বুঝতে হবে। প্রথমে ক্লাস 1 কালী, ক্লাস 2 তারা,
এমনি এমনি প্রথম মহাবিদ্যা বলা হয়নি, বগলা অষ্টম মহাবিদ্যা, যিনি সিদ্ধি এবং মুখ্য দুটোই প্রদান করেন। কালই যদি সময় বা কালকে নিয়ন্ত্রণ করছেন, বগলা সেই কালকে স্তম্ভন করে দেওয়া, মানে স্টপ করে দেওয়া, উল্টো করে দেওয়ার দেবী। মনে করো কারোর খারাপ টাইম যাচ্ছে, সেই খারাপ টাইমটাকে ভালো টাইমে কনভার্ট করতে পারে এই দেবী। ও তাহলে এবং এই দেবীর আবার এখন নতুন নতুন সব শুনি, পডকাস্টেও দেখি, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন লোকে আসছেন, বলছেন বগলাকে নাকি বাড়িতে পুজো করা যাবে না, ভয়ঙ্কর দেবী, বিশাল ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আমি একটা কথা বলি, সেই অনুযায়ী যদি দেখতে হয়, বগলার বাড়িতে ক্ষতি কেন করবে? আপনার মা কি বা সন্তানের ক্ষতি করে না। ক্ষতিটা কার করছে? কেন বারণ করা হচ্ছে বাড়িতে পুজো করা? আপনারা শুধু বলছেন পুজো করা যাবে, আপনি ভক্তিভাবে যে কোনো, আপনি নরসিংহদেবেরও পুজো করতে পারেন, আপনি প্রত্যঙ্গিরা দেবী মানে নরসিংহেরই যে স্ত্রীরূপ, মানে সিংহ প্রত্যঙ্গিরা দেবী, ভয়ানক দেবী, ওটা ওই দেবীরও প্রয়োগ হয়। তো এগুলো নিয়ে যারা কাজ করে না, ওই ফেকদারি, ওই বগলার মন্ত্র শুনছে, ওই মন্ত্রে যে কত ভুল আছে, কত, কারণ গুরুর মুখ থেকে তুমি মন্ত্র নিলে না, ঠিক আছে, তোমার গুরু দীক্ষা হলো না, তুমি তার জপ পূর্ণ করলে না, তুমি কিভাবে ভাই ইউটিউবে একটা মন্ত্র দিয়ে দিচ্ছ? তন্ত্রের প্রথম লাইনে তোর বলা আছে তনুর বিস্তৃতি হচ্ছে তন্ত্র। তনু কথার অর্থ হচ্ছে নিজের তন্ত্র। নিজের কি শরীরটা বানানোর তন্ত্র না, শরীরের ভেতরে যে জ্ঞান, যে চেতনা আছে, তার বৃদ্ধি পাওয়াটা হচ্ছে তন্ত্র। এবং তন্ত্র সর্বৈব গুরুমুখী, এবং গুরুমুখী গুহ্যতর গুহ্যতর। ঠিক, এখন তো সব আমি, কেউ বলে আমি ভূত নিয়ে কাজ করছি। আচ্ছা ভাই, আমার ভূত পিশাচ এদের দরকার কি আছে? আমার কোনো পিশাচিনীরও দরকার নেই। পিশাচিনীর বাপকে ভগবান শিব, হয় অঘরে যাবো আর না মায়ের কাছে পা ধরে থাকবো। আমার ডাকিনী যোগিনী কাউকে নিয়ে দরকার নেই। যেখানে মা ইনভলভ হবে, যেখানে বাবা ভোলেনাথ ইনভলভ হবে, সেখানে ডাকিনী যোগিনী ভূত পিশাচ কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, এবার তোমরা বলবে এদের কাজ অনেক ফাস্ট হয়। ভগবানের কাজ করতে গেলে সময় দিতে হবে, কারণ ভগবান তোমাকে কিছু দেবার আগে, প্রদান করার আগে তোমার পরীক্ষা উনি নেবেন, যে তুমি সপাত্রে জিনিসটা যাচ্ছে না অপাত্রের হাতে জিনিসটা যাচ্ছে। সবাইকার টাকার দরকার। আজকের ডেটে সবাই বলছে মামলা মোকদ্দমা, আপনি বগলার মন্ত্র পড়বেন। বগলাকে যদি তার বাড়িতে পুজো করতে চান, এবং তাদের উদ্দেশ্যে আমি বলছি যে কোনো, যেমন বগলার ক্ষেত্রে আমি বলি, বগলা যেহেতু আমার ইষ্ট দেবী, এবং এই দেবীর কাজ মারাত্মক কাজ করে। কি কাজ করতে হবে? তোমাকে কিচ্ছু করার দরকার নেই। বগলার যে অষ্টোত্তর শতনাম সূত্র, এবার এখানে ব্যাপার আছে, রুদ্রাজমল, রুদ্রাজমল তন্ত্রে যে বগলার অষ্টোত্তর সূত্র আছে, সেইটা পড়তে হবে। এবার তার স্টার্টিং এর দুটো লাইন আমি বলে দিচ্ছি। ওম ব্রহ্মাস্ত রূপিণী দেবী মাতা শ্রী বগলাম কি চিত্তাকেত জ্ঞান, এইটুকুনি আমি বলে দিলাম, স্টার্টিং পয়েন্টটা বলে দিলাম। রুদ্রাজমলের বগলাম কি যে অষ্টোত্তর শতনাম আছে, প্রতিদিন 11 বার করে পাঠ যদি কেউ করতে পারে, যেদিনকে তার 1000 পাঠ হয়ে যাবে, 1001 টাইম পাঠ হয়ে যাবে করা, সে নিজের লাইফে বিশাল পরিবর্তন দেখতে, মন থেকে করতে হবে। মানে এটা যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে। এইবার তুমি বলবে কোনটা মারণ? ওই যে প্রথমে বললাম, এখন কিছু ফেকদারি বাবারা এসছে, তার একটা মন্ত্র বলে ওম লিং বগলাম কিং সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভে জিব্বং কিলে কিলে বুদ্ধিং নাশ লিঙ্গম সোয়া। এবার তুমি ওকে বলো, এই মন্ত্রটা উনি কি গুরু হয়ে কি শিষ্যকে দিচ্ছেন? এটা তো তান্ত্রিক মন্ত্র। কারণ গুরু বুঝবে কত মুখী তোমাকে মন্ত্র দেবে, কত অক্ষরের দেবে তোমাকে মন্ত্রটা। একাক্ষরী মন্ত্র কি বগলার? আমাকে তো একাক্ষরীও দিতে পারে। ও আচ্ছা, এরকম হয়। একাক্ষরী মন্দার মন্ত্র আছে বগলার, যারা অর্থ কষ্টে ভোগে আমি তাদেরকে প্রয়োগ করি। মন্দার মন্ত্রের সাধনা আছে, সাধনা বিধি আছে, মানে এতটা ইন ডিটেইলস কেউ ভাবে না। মানে মন্ত্রটাকে আমরা তো এইটাই তো ভুল করছি। তান্ত্রিক মন্ত্র গুরু ব্যতীত ইউটিউবে শুনে, পডকাস্টে শুনে আমরা উচ্চারণ করছি, তখন কি হচ্ছে? মা এমনি কারো খারাপ করে না, কিন্তু তোমার কাছেও তো অ্যালাউড কিছু আছে। বলি দাঁড়াও, এইবার দেখবে আমার তোমার চ্যানেলে প্রচুর গালাগালি আসবে। নেক্সট বগলা কবচ নিয়ে বললে তুমি কথাটা, যে বগলা কবচ দেওয়া যায় না। মনে করো যার কবচ কেনার ক্ষমতা নেই, তাহলে তার কি হবে?
সে যদি বিধি নিষেধ অনুযায়ী বগলার যে কবচ আছে রুদ্রাজমলের লিখিত, সেই বগলা কবচ যদি পাঠ করতে পারে নিত্যদিন পার্টিকুলার টাইমে রাত্রির বেলায়, তার বগলামুখী কবচের প্রয়োজন নেই। তার বডি মন্ত্রটা কি, মন্ত্রটাও তো ট্রান্সফরমেশন। আচ্ছা, এবার তৃতীয় জিনিস, যত বাবারা বসে আছেন, যে কোনো কবচ বা যন্ত্রকে চার্জ করতে হবে। আমি একটা ফোন কিনে আনলাম বাজার থেকে, আইফোন, তার ব্যাটারিটা যতক্ষণ থাকবে ততক্ষণ ফোনটা চলবে, যেই ব্যাটারিটা ফুরিয়ে গেল ফোন বন্ধ। সেইরকম বাবা কবচ দিয়ে দিয়েছেন, আমি গলায় পড়ে আছি, ও অ্যাক্টিভেশন কিছুদিনের শেষ। বাবা কিন্তু কবচ দেওয়ার টাইমে কিছু মন্ত্রও দেন, অর্ধেক লোক পড়ে না। সেই কারণে আমি কি বলি, যদি পড়তেও না পারো কানে শোনো এবং জোরে চালিয়ে শুনবে। ওই কানের মধ্যে দুটো হেডফোন গুঁজে শুনবে না। মাইন্ডটাকে পুরো, তোমাকে যদি ভগবানের কাছে যেতে হয়, ভগবানের ওই পেটে খিদে নিয়ে এই তাড়াতাড়ি পুজোটা করে কতক্ষণে উঠবো আর কতক্ষণে গান্ডে পিন্ডে গিলবো, এই গল্পতে ভাই বগলা কেন, কালী কেন, কোনো দেবতাই তুই পাবে না, কৃষ্ণকেও পাবে না। কৃষ্ণের বীজ মন্ত্র কি? ক্লিং। এ তো কালীরও বীজ মন্ত্র ক্লিং। তার মানে যিনি কৃষ্ণ তিনিই কালী, যিনি বগলা তিনিই কালী, যিনি ধূমাবতী তিনিই কালী। এবার এই যে মায়ের রূপ চেঞ্জ হচ্ছে, ড্রেস চেঞ্জ করছে মা, ছিন্ন মস্তাও কোনো ক্ষতি করবে না। কতক্ষণ করবে না? যতক্ষণ তুমি ভক্তিভাবে আছো, যতক্ষণ তুমি গুরু নির্দেশিত পথে আছো। কখন ক্ষতি করবে? তুমি যখন ব্যবসা শুরু করবে। আচ্ছা, মানে প্রয়োগ করবো অন্য কিছুতে। ছিন্ন মস্তার যদি হোম করতে হয় বাড়িতে করা যায় না, ধূমাবতীর যদি হোম করতে হয় বাড়িতে করা যায় না। পার্টিকুলার শ্মশানে পার্টিকুলার যে টাইম গুলো আছে, এগুলো সব কিছু বলাও যাবে না, উচিত নয় বলা। ওপেন প্ল্যাটফর্মে এগুলো এখন সব হয়ে গেছে। আমি হোম করছি, তার ভিডিও পেছনে চলছে, পডকাস্টের পেছনে। ওগুলো দেখানোরই নেই। গুপ্ত ক্রিয়া কে জানবে? গুপ্ত ক্রিয়া তুমি যখন করতে যাচ্ছ কারো, গুপ্ত ক্রিয়া যে ক্লায়েন্ট আছে সে তোমার সাথে যাচ্ছে, কারণ তার লাইফটা তো পাবলিক লাইফ নয়। সে কোন একটা সমস্যা নিয়ে তোমার কাছে এসছে। তুমি শ্মশানে বসে কাজ করার আগে তোমাকে আগে গাত্র বর্ধন করতে হয় মানুষের, ঠিক আছে? আমি প্রচুর জিনিস কাজ করি এবং আমি এই প্রচারের মাধ্যমে আসতে চাই না। আমি কেন বললাম পাথর, তারপরে আরো ব্যাপার আছে, কবজের দাম, সে দাম শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। মানুষ এগুলো চিন্তা করে দেখুক, কবজের ভেতর কি মেটেরিয়ালস আছে। 40,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে আপনারা কিনছেন, আপনাদের মাথায় বুদ্ধি নেই। কবজ বানাতে গেলে কি লাগে? কবজের ভেতরে একটা ভোজ্যপত্র দ্বারা একটা যন্ত্র লিখতে হয়, পার্টিকুলার কিছু কালি আছে, হ্যাঁ, তার উপরে জপ আছে। কবজটাকে অ্যাক্টিভেট করার জন্য অত সংখ্যক মন্ত্র জপ করতে হয়, ঠিক আছে? আমরা যেটা ভাবেন যে 108 বারে যেটা আমরা আঙুলে জপ করছি, অঙ্গুল জপ যাকে বলে, মালায় যে জপ করছি 108 বারে এক মালা, আপনি মনে যদি সংখ্যাটাকে চিন্তা করেন ওটা 1008 বার হয়ে যায়। মানে একবার মনে চিন্তা করলে এক মালা হয়ে যায়। মনে করো আমি একটা জপ করছি, যেখানে আমাকে 40 লক্ষ বার জপ করতে হবে। একদিনে 40 লক্ষ বার একটা মন্ত্রের জপ পসিবল? জানে না তো, গুরুও তো সেরাম নেই এদের কাছে পসিবল। সে ওই মন্ত্রটাকে যদি নিজের চোখের, মানে চোখ বন্ধ করে চোখের থার্ড আইতে, মানে তৃতীয় নেত্র যদি অ্যাক্টিভেট থাকে তার থার্ড আইতে, যদি চিন্তা করে মন্ত্র লেখাটা শুধু দেখায়, একবার দেখবে 1 মালা কমপ্লিট হবে, 10 বার দেখলে 1008 মালা কমপ্লিট হয়ে গেল। এইভাবে 40 লক্ষ হয়। আরো দেবো, এইসব লুকিয়ে রাখছি এখন আস্তে আস্তে, কারণ তাদের যোগ সাধনা অনেক দেখেছি আর অনেক বুজরুকি প্রচুর শুনছি আর বুজরুকি শিখছি। তারপর তো নতুন নতুন ভূত পেতনি নিয়ে এখন কাজ হচ্ছে। ওরে বাপরে, কে বলছে কাচ্চা কালুয়া দিয়ে কাজ করিয়ে দিচ্ছি, এই করে দিচ্ছে। আসল মানুষ এখন হয়ে গেছে কি জানো তো, মানুষের কাছে না নতুনত্ব চাই। এরা একটা জিনিস ভুলে যাচ্ছে, ভালো জিনিস যদি আমাকে খেতে হয় ভালো খরচা করতে হবে। আমি কিন্তু বলিনি কাউকে যে ভাই তুমি এসো, আপনার ভাগ্য, আপনি জন্মেছিলেন, কেউ পরিবর্তন করতে পারে না সেই ডেস্টিনি। তাহলে তাকে আপনাকে মরতে হবে বা আমাকে মরে যেতে হবে, মানে এই দেহটাকে পরিত্যাগ করতে হবে। তাহলে অ্যাস্ট্রোলজার কি করতে পারে আপনার লাইফে? আপনি বৃষ্টিতে বেরিয়েছেন, আপনার কাছে একটা ছাতা দিল অ্যাস্ট্রোলজার, যাতে আপনার মাথাটা প্রোটেকশন পেল। হাত পাটা তো ভিজবেই, কারণ আপনি করেছেন পাপ আগের জন্মে, আপনার মিসকন্ডাক্ট
আরেকজন এসে ভগবান কি সাক্ষী রাখবে নাকি অ্যাস্ট্রোলজারকে? আপনি পাপ করেছেন, আপনি কর্ম করেছেন, আপনাকে কর্মের দণ্ড নিতে হবে। ইউ হ্যাভ টু বি। এই কাজগুলো সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে হয় বলে সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার মোর প্রোহিবিশন দেন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার, যে কারণে তারা মার খায় না। আমার যত সাউথ ইন্ডিয়ান ক্লায়েন্টস আছে, দে রেসপেক্ট মি লাইক আ গুরু। এখানকার লোকেরা এদের চাইতে হয়। আমি একটা ছোট্ট তার কাজ করলাম, একটা বিশাল লামসাম অ্যামাউন্ট পাঠিয়ে দিলে অ্যাজ আ দক্ষিণা, তার নিচে লিখছে, তুমি চাইলে স্ক্রিনশটটা তুলে দিও, যে আপনি কি হ্যাপি, আর ইউ হ্যাপি, আপনাকে যে প্রণামীটা দিলাম আপনি হ্যাপি? এবং সেই প্রণামীটা আমি বলে দিতে পারি মোর দ্যান 10K, যদি বলেন আমি আরো পাঠাতে পারি। মানে কোন রেসপেক্টের চোখে অ্যাস্ট্রোলজারকে দেখা হয়, আর কলকাতায় কোন রেসপেক্টের চোখে অ্যাস্ট্রোলজাররা আছে। প্রথমেই যখন মানুষ যাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে। এই একজনের কাছে গেলাম, আমার কাছে নার্সিংহোম থেকে মালিক আসছে, তারাও হয়তো দেখবে ভিডিওটা, কতটা মিথ্যে বলছি তারাই বিচার করবে। আমি পার্টিকুলারলি যে নার্সিংহোমের মালিক বলে, সে তো এসছে প্রবলেমে, বললো কোনো পাথর, বললো দাদা অলরেডি আমার মোটামুটি হয়ে গেছে। আমি বললাম এগুলো লিখে দিচ্ছি, করে 6 মাস বাদে আসবে, 6 মাস বাদে আসবে, এখন কোনো কথা বল কিচ্ছু দিন, নট আ সিঙ্গেল। আমি কার্মিক রেমেডি দিয়ে দিলাম, যেগুলো বাড়িতে বললাম যদি মনে বিশ্বাস থাকে তবে করবেন। কারণ এতদিন তো আপনার অভ্যেসটাই হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচা করে পাথর পড়া। এবার পাথরের গল্প তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, মানে আমি এটাই তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে এই যে এত অ্যাস্ট্রোলজার আছে, এতজন আছে, এত বড় বড় রত্নের দোকান আছে, পাথর আর রত্নই কি সব, মানে পাথর রত্ন কি মানুষের ভাগ্য বদলে দিতে পারে? আরে পাথর দোকান, তারপরে আবার সবাই লাইন দিয়ে রুটের দোকানে রুট কেনে, হ্যাঁ, মানে মূল কেনে। মূল ঠিক। হ্যাঁ, এবার আপনাদেরকে ভালো একটা জিনিস বলি শুনুন। ওই যে বললাম প্রথমে তত্ত্ব, অগ্নিতত্ত্বের রাশি যারা, অগ্নিতত্ত্বের লগ্ন যাদের, যেমন মেষ, ধনু, সিংহ, তাদের কখনো রত্ন ধারণ করা উচিত নয়। পড়লেও, আর লাইফে মাথায় রাখবেন ম্যাক্সিমাম 2টো রত্ন যদি পড়তে, ম্যাক্সিমাম 2টো, ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স। আর আপনারা দেখুন নিজেদের হাতে 4টে 5টা 6টা করে রত্ন। প্রত্যেক প্ল্যানেটের সাথে প্রত্যেক প্ল্যানেটের সম্পর্ক কিছু বন্ধুত্বের থাকে, কিছু দুশ্মনীর থাকে, মানে শত্রুতার থাকে। আপনি 2টো শত্রু প্ল্যানেটের রত্ন একই আঙুলে ধারণ করতে পারেন না। আপনি পোখরাজও পড়ছেন, আবার হিরেও পড়ছেন, বোঝাতে পারছি? আপনি নীলাও পড়ছেন, আবার মুক্তও পড়ছেন। আমাকেই দেয়া হয়েছিল, আমি মিডিল ফিঙ্গারে নীলা পড়ছি, অনামিকাতে কি পড়ছি, অনামিকাতে গিয়ে মানে রিং ফিঙ্গারে গিয়ে পড়ছি চুনি, আরে এইখানে দিয়েছিল একটা মুক্ত। মানে শনির 2টো শত্রু মাঝখানে নিয়ে শনি বসে আছে, এদিক দিয়ে সূর্য মারছে, ওদিক দিয়ে চন্দ্র মারছে। এই তো এখনকার কম্বিনেশন। এক থালায় যারা খায় না, সূর্য হচ্ছে লাইটের প্রতীক, শনি হচ্ছে অন্ধকারের প্রতীক, অন্ধকারের দেবতা। বৃহস্পতির পেছনে লুকিয়ে থাকে শনি। আপনার শরীরে, আপনার তো চক্র, তুমি জানো 7 চক্রাস আছে, আপনার মূলাধার চক্রটা হচ্ছে শনির নিয়ন্ত্রণে। ওই জন্য প্রতিদিন আরেকটা রেমেডি বলি, যাদের শনি 7.5 একটা বোপস কামান, রাহুর মহাদশা আরেকটা বোপস কামান, মানে এয়ারস্ট্রাইক হবে আর কি। কেউ যাবে জ্যোতিষ গায়ে, তার এয়ারস্ট্রাইক হবে। আবার কেউ লিখবে এ সালা নিজে কিছু জানে না। আমার দরকার নেই জানার ভাই, আমি কি জানি না জানি সেটা তোমার লুক আউট হওয়া উচিত নয়। মানুষ যদি আমার এইটুকুনি জ্ঞানে, তোমরা বেশি জানো তো মানুষকে আরো বেশি করে সেবা করো। আমি কম জানি, আমার এই ছোট্ট জ্ঞানে যদি 2টো মানুষেরও উপকার হয়, তাদের আশীর্বাদটা আমি কিনতে পারবো। এটা আমার রিকোয়ারমেন্ট। কারেক্ট। আমাকে অনেকে বলে, খুব ভালো। হ্যাঁ, যাদের পারফেক্টলি আমি দেখি যে হ্যাঁ পয়সার সত্যিকারের অসুবিধা, সত্যি পয়সার তাদের অভাব, আমি অনেক টাইম আমার যে ফিস নিই সেই ফিসটাকেও আমি চার্জ করি না তাদেরকে, কিন্তু আমি নিজেই তার কুষ্টি দেখলে বুঝতে পারবো। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। হ্যাঁ, মানে ঢপ মারা যাবে না। মিথ্যে কথা বললে আমার কাছে লাভ নেই। আমি কারোর থেকে শুনি কম, বলি বেশি, কারণ সে পয়সা দিয়ে এসছে, 2 ঘন্টা আমার থেকে শুনতে এসছে, ঠিক। এত জায়গায় ঘুরে এসছে, মোটামুটি দোকানদার বিভিন্ন দোকানে, এটা তো দোকানে শপিং করার মতন। ও কিছুটা আলু বেচলো, ও কিছুটা পটল বেচলো, তারপরে তারা যখন বেরোয় হাসি মুখে, তারা যখন প্রত্যেকদিন কানেক্ট করে বলে যে দাদা ভালো আছি, বার্থডেতে মেসেজ পাঠায় পার্সোনাল, নিজেরা ডান দিক থেকে বাঁ দিকে সরলে কথা বলে, আমি প্রত্যেকের ফোন তুলি, ফোন তুলতে অসুবিধা নেই। হয়তো আমি পড়াচ্ছি,
বা অন্য কনসালটেশনে আছি, সেই টাইমে হয়তো তোমাকে সেই টাইমটা ধরলাম না, কিন্তু যখনই আমি এর করব তখনই কি দরকার আছে নেদারল্যান্ড থেকে, কি দরকার আছে ইউএস থেকে, কানাডা থেকে, তারা কি জ্যোতিষ পাচ্ছিল না? ভারতবর্ষে কি জ্যোতিষ কম পড়ে গেছে? কলকাতায় তো কত সূর্য চন্দ্র আছে, ঠিক আছে, নক্ষত্র, সূর্য আছে, নক্ষত্র আছে, চন্দ্র আছে, প্রচুর, সবার নামের আগে আচার্য। তো তাদেরকেই বলি আচার্য শাস্তির ওপরে একটা আছে বিদ্যা বাচস্পতি, যেটা আমার আছে। বিদ্যা বাচস্পতি ইজ এ ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু পিএইচডি, ঠিক আছে, কাশিতে পড়ানো হয়। ওই যে কথাটা বলেছিলেন একজন, আমি শুনলাম যে কোথায় আছে জয়সের ইনস্টিটিউট। আমার নিজের বিবি রমন স্যারের যে ইনস্টিটিউট আছে সেখানে আমার রেজিস্ট্রেশন করা, মানে লাইফ টাইম আমি মেম্বার, লাইফ টাইম তাদের ওখানে আমি লেকচারার। অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটি, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিল, ওটার নামটা কি, বিবি রমন স্যারের ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটি, তার রেজিস্ট্রেশন নাম্বার আছে আমার কাছে। নিজেরা কিছু জানে না, নাম্বার ওয়ান, রাস্তা দেখেনি, 2-4টে প্রেডিকশন ধয়েলের লাখ। তো কলকাতাতে ভালো অ্যাস্ট্রোলজার আছে, তারা ভালো চার্জ করে এবং নেবে, আমি বলছি একদম নেবেন, একদম নেবেন। কেন নেবেন? আপনার ঘর সংসারটা চলবে কোথা থেকে? এটাও তো আমাদের, আপনার যে কর্মটা আমি দেখে যে আপনাকে প্রয়োগ করব, আপনাকে যে লাইনটা, আপনার পথের যে দিশাটা আপনাকে দেখাবো, আলটিমেটলি আমার পারিশ্রমিক তো আমাকে নিতে হবে। আমি কিন্তু যে নোংরাটা ঘাঁটছি, আপনারা এটাই জানেন না, যখন কোনো অ্যাস্ট্রোলজার কোনো মানুষের ছক দেখে বা ছক বিচার করে, সে কিন্তু তার কর্মটাকেও দেখছে, তার আগের জন্মের কর্ম, তার বর্তমান যুগের কর্ম। এই দুটো কর্মতে যাওয়ার কিন্তু ভগবানের অর্ডার নেই। মানে আপনার যদি কোনো বাজে কর্ম থাকে সেটা এফেক্ট করে, যারা পিএলআর করে, যারা আকশিক করে, তারা এই ব্যাপারটা, বা যারা রেগি করে, যারা প্রাণিক হিলিং করে, তারা কিন্তু এই ব্যাপারটা জানে। যে কারণে আমি এই যে বললাম, আরো ব্যাপার বলে দিচ্ছি, সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার আমার টিচার, তাই আমরা কি শিখেছি, সূর্যাস্তের পর কাউকে দেখবো না, সূর্যাস্তের পর কাউকে দেখবো না। এবার বলে আমেরিকাতে আপনি কি করে দেখছেন? কোশ্চেন মারবে, এটা জাস্ট কোশ্চেনটা করতেই যাচ্ছিলাম। কোশ্চেন মারবে জিজ্ঞাসা করে আমেরিকাতে জাস্ট কি করে দেখছেন। কিভাবে দেখছি মানে, আমেরিকাতে সিস্টেমটা হচ্ছে, তাকে সেদিনকে একটু নিজেকে নাইটে যেতে হবে। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ব্রহ্ম মুহূর্তের টাইমে ওদের নাইট হবে, মানে 5টার সময় সকালবেলা আমি দেখা শুরু করি। কি করে দেখছেন? এইভাবে দেখছি। মানে এই প্রশ্নটা আমি না করলে কমেন্টে কিন্তু কমেন্টে আসতো যে এক্ষুনি বললো, সব জিনিসের উপায় আছে, প্রকার আছে, ভেদ আছে। ওই যে বললাম না, এখন সবাই ফুল প্যান্ট, হাফ প্যান্ট আর কেউ পড়ছে না। 6 মাস প্র্যাকটিস করে একটা ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট পেয়ে গেছে, ব্যাস, তার নামের পেছনে দীর্ঘ 10-20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত। আর নইলে দ্বিতীয় পদ বাবা হয়ে যাচ্ছে সব। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে, যে জিনিসটা আমি খুব শুনি, সেটা হচ্ছে যে গুলিকা, মান্থি, ধুমরা, এইসব তুমি এইসব বলো না এখানে। এইগুলো তুমি যদি একটুখানি বলো। তুমি গুলিক, মান্দি, ধুমরো নিয়ে পড়েছো, এটা তো নতুন শুনছো। এই গুলিক, মান্দি, ধুমরো কি? না এদের টিচার পড়িয়েছে কখনো, না নিজেরা জেনেছে? তা আমি বলে দিচ্ছি। যখন মেঘনাদ, এটা আমি আগের পডকাস্টেও আরেকটা চ্যানেলে বলেছিলাম, যখন তুমি সাউথ ইন্ডিয়ায় যাবে না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, আমি কিন্তু এখানে কেপি অ্যাস্ট্রোলজির কথা বলছি না। আচ্ছা, কেপি অ্যাস্ট্রোলজি পড়াতে বেশি দিন সময় লাগে না, অঙ্কভিত্তিক অ্যাস্ট্রোলজি, কোনো রেমেডি দিতে পারবে না। কেপি অ্যাস্ট্রোলজারের খেলা চেঞ্জ হয়ে যাবে যদি 4 সেকেন্ড টাইম চেঞ্জ হয়ে যায়, প্রেডিকশন ভুল আসবে, সেটা হোরারিতেও হবে, সেটা কেপিতেও হবে, ঠিক আছে। কজ অফ অ্যাকশন, ওই যে বললাম, আমি প্রথমে বাবাকে ধরবো না ছেলেকে ধরবো, প্রথমে বাপকে ধরতে হবে। যেখান থেকে অ্যাস্ট্রোলজিটা এসছে, ভিগুকে না জানিয়ে, ধূপ না দেখিয়ে পরাশরকে ধূপ দেখালে হবে না। আগে ভিগুকে গিয়ে ধূপ দেখাও। ভিগুর অনেক পদ্ধতি আছে, ভিগু চক্র পদ্ধতি আছে, ভিগু সরল পদ্ধতি, সব নতুন নতুন জিনিস। এবার গুলিকার, মান্দি আর ধূম্র কি? রাবণ যুদ্ধ, তখন তো রামের সাথে যুদ্ধ হচ্ছে না, রাবণের ছেলে মেঘনাদের জন্ম হবে, 9টা গ্রহকে দড়ি দিয়ে বেঁধেছে, 9টা গ্রহকে দড়ি দিয়ে বেঁধেছে, বেঁধে এবার টানতে টানতে বলেছে সব গিয়ে বসো, ও যে টাইমে জন্মাবে সবাই 11th হাউসে থাকবে, 11 ভাবে গিয়ে বসবেন। সবাই চলে গেছে, শনি থেকে, রাহু থেকে, কেতু, সব গিয়ে বসে আছে। তো মারবে জানে, কারোর কোনো কথা নেই মুখে, সবকে বন্দি বানিয়ে 11 ঘরে বসিয়েছে।
ঠিক সেই টাইমে দ্যাট পার্টিকুলার টাইম হনুমানজিরও জন্ম হবে। তাহলে শনি যেহেতু কর্মফলদাতা, কর্মের সিদ্ধান্তদাতা নয়, এটাই আমি আসবো কিছুক্ষণ পরে। এইবার শনিকে তো নিজের কর্মফলদাতা, যেহেতু হনুমানজিকেও ফল দিতে হবে। ও কি করেছে, 11 নম্বর ভাব থেকে একটা পা সরিয়ে দিয়েছে 12 নম্বর ভাবে। আচ্ছা, এই একটা কারণের জন্য মেঘনাদ হয়তো অজেয় ছিল, কিন্তু অমর হতে পারেনি। ঠিক আছে, মেঘনাদকে বধ করতে খুব বেগ পেতে হয়েছে, সোজা লাইনে মেঘনাদ মরতো না। ঠিক আছে, ওই 9টা, এইবার বুঝলে গ্রহের পাওয়ারটা কি। আমি আস্তে আস্তে এবার আসছি। এইবার রাবণ সেটা দেখলো, কিছু তো করার নেই, শনি তো যা খেলার খেলে বেরিয়ে গেছে। হাতের সামনে গদা ছিল, গদাটা তুলে হাঁটুর ওপর ওইখানেই মার। শনির হাঁটু গেল ভেঙে, ওখান থেকে 3টে রক্তের ছোট ছোট বিন্দু পড়লো। আচ্ছা, ওই 3টে শনির, তারা হচ্ছে শনির 3 সন্তান, গুলিকা, মান্দি এবং ধূম্র। ধূম্রের কাজ কি কেউ বললো কোনো, যদি আর ধূম্র কোথা দিয়ে কোন কোন সফটওয়্যারে আছে, আমি ধূম্রের ক্যালকুলেশন শেখাই, গুলিক মাটির ক্যালকুলেশন শেখাই আমার স্টুডেন্টদের, কেমন করে ক্যালকুলেট করতে হয়। কেন, এই 3টে এমনই উপগ্রহ শনি, এরাও সব রাহু কেতু এর কাছে বাচ্চা। রাহু যদি আপনার লাইফে 10% মারে, এ 1000 গুণ মারবে। মান্দি আপনার যে ঘরে বসে থাকবে, সেখান থেকে সপ্তম অ্যাসপেক্ট যেখানে করবে এবং দ্বিতীয় এবং দ্বাদশ অ্যাসপেক্ট যেখানে করবে, সেই ঘরে আগুন লাগিয়ে দেবে, মৃত্যু দিয়ে দেবে। হয় না, কেউ কোনো জ্যোতিষী বললো আপনার তো এখন রাজযোগ চলছে, আর এদিকে দেখছেন আপনার ক্যান্সার হচ্ছে, এদিকে দেখছেন আপনার ক্যান্সার হচ্ছে। ওই রাজযোগটাকে খাবার মানে গ্রাস করার ক্ষমতা আছে 3 জনের কাছে। এটা তো মানতেই গেল। আমাদের সাউথ ইন্ডিয়াতে কি হয়, বা আমি নিজে এটা ফলো করি, এটা আপনারা করলেও ভালো, প্রত্যেক দিন যে যেখানে বসে আছেন, কেউ কলকাতায় আছে, কেউ বোম্বেতে আছে, সেখানে একটা টাইম ফ্রেম হয়। সেই টাইম ফ্রেমে দেখবে রাহু কালের নাম তোমরা শুনেছো, সেরকম আরেকটা টাইম হয় গুলিকের টাইম বা গুলিকা টাইম। এই টাইমটা খুবই অসপিসিয়াস নয়। আচ্ছা, এটা পবিত্র সময় নয়, কোনো ভালো কাজ ওই টাইমে করবেন না। এটা হয়ে গেল দ্বিতীয় বল। এবার তুমি ধূম্রের কথা বলছিলে, ধূম্র কি? ধোঁয়া। ধূম্র হচ্ছে ধোঁয়া। ধূম্র যে ঘরে বসবে ধোঁয়া করে দেবে পুরো সেই ঘরটাকে। একজন কালকেই প্রেডিকশন দিচ্ছিলাম, ওনার 7ম ভাবে ধূম্র গিয়ে বসেছে, কোনো প্ল্যানেট নেই, সব লোকে বলবে একদম। এখন তো লোকে বাবা 36 মিলে যাচ্ছে গুণ, সফটওয়্যার এরকম টক টক মেরে দিচ্ছে, নাম, ছেলের ডেট অফ বার্থ, মেয়ের ডেট অফ বার্থ, টাইম, পাঠ, ব্যাস। জ্যোতিষ কাছে যাবার দরকার নেই, যাবো আবার 2,5-3 হাজার টাকা খরচা বলবে, তারপর আবার পাথর বলবে কিনতে হবে, ওসব করার দরকার নেই। বাড়িতেই দেখে নিই, অ্যাস্ট্রোসেজ অ্যাপ আছে, টক করে মেনে নিলাম, দেখে নিলাম, গল্প শেষ হয়ে গেল। 36-এর মধ্যে যদি 38টা গুণও মিলে যায়, দুটো ছককে দেখার অনেক পদ্ধতি আছে। ওই এটা কলিযুগ, এখানে না সত্যতা প্রতিতা চলছে না। ঠিক আছে, আমি ছক দেখে অনেক কিছু বুঝি। এই কিছুক্ষণ আগে বললাম না, কোনো মেয়ের ছকে যদি ভেনাস বসে থাকে 9 নম্বর ভাবে, আমি সেই মেয়েকে তার বাবা মাকে বলি আপনারা একটু বাইরে 2 মিনিট একটু ওয়েট করুন। তারপর মেয়েটাকে জিজ্ঞাসা করছি টিচারের সাথে প্রেম কদিন চলছে। কি করে? এক গুরুর কাছে আর এক গুরু গেছে, এক গুরু বলছে জ্ঞান নাও, আর এক গুরু কি বলছে তুমি ডিফারেন্ট সেক্সের প্রতি আকৃষ্ট হও, আর সেই ডিফারেন্ট সেক্সুয়াল ক্যারেক্টারটা কি হবে, তোমার নিজেরই গুরু হবে। লজিকটা বোঝা গেল? দ্যাট ইজ দ্য লজিক। এগুলো সব লিখে গেছে, শ্লোকের আকারে, ছন্দের আকারে লিখে গেছে, কিন্তু বুঝতে হবে। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে জ্যোতিষ বললেই যেটা মানুষ জিজ্ঞাসা করে বেশি, সেটা হচ্ছে কাল সর্প দোষ না যোগ। ও বাবা, মারবে গো এইসব প্রশ্ন জিজ্ঞাসা করছো, যা গালাগালি পাবে কমেন্টে। সবার প্রথম বলি কালসর্পটা কি, ডেফিনেশনটা দিদি, যোগ না রোগ। পূর্বে জন্মে যদি কর্ম ভালো থাকে, সেটা বলবো না কেমন করে দেখতে হয়, কত নম্বর চার্ট থেকে দেখতে হয়, কিভাবে দেখতে, সেটা জানাবো না, কারণ আবার সেটা লিঙ্ক টুকে ফেলবে পরের দিন, নিজেরা পডকাস্ট ওটা টুকলি হয়ে যাবে, কপি পেস্ট। ঠিক আছে, পূর্বজন্মে যাদের পাপ নেই, তাদের যদি কালসর্প আসে, তার ক্ষেত্রে সেটা যোগ। তার মানে পূর্বজন্মের পাপের বিচারটা করতে হবে সবার আগে।
এবং তার জিনিসটা লুকিয়ে আছে নবাংশের ভেতরে, ঠিক আছে? নবাংশের ভেতরে সেইটা লুকিয়ে আছে। আরো একটা নবাংশ ছাড়াও আর একটা রাশি চার্ট আছে, তার ভেতরে লুকিয়ে আছে। সেইটা থেকে বার করতে হবে যে তার যদি পূর্বজন্মের পাপ যদি হালকা থাকে, ডেপ্ট কম থাকে, তাহলে তার কালসর্পটা যোগ। এবার সেই কালসর্পের যদি তুমি রেমেডি করো, লাইফে যতটা উচ্চতায় ছিলে, কারণ ওটা যোগ ছিল তোমার জন্য, এটা তোমার লাইফকে উন্নতি দিত। এই যে আমি কালসর্প পড়াই, আমার 7 দিন সময় লাগে, 7 days টাইম লাগে কালসর্প পড়াতে। এখানকার কোনো অ্যাস্ট্রোলজার থেকে শুনতে চাই না আমি, কালসর্প সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এমন এমন নোংরা কাজ করিয়েছে, একজনের যোগ ছিল, তাকে নিয়ে গিয়ে কালসর্প কাটিয়ে। কালসর্প কোথায় কাটানো হয় জানো? ত্রম্বকেশ্বরেও কাটানো হয়, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে কাটানো হয়, একটা ভালো টাকা খরচা আছে, ওখানকার পুরোহিতদের গিয়ে কাটা দিতে হয়। এবার তুমি অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সে তো ওইটুকুনি পড়েছে, এই কম্বিনেশন এই বসলে, মানে রাহু এবং কেতুর এই দুজনের ভেতরে যদি সব গ্রহ বসে যায়, বাদ বাকি 7টা প্ল্যানেট বসে যায়, মানে রাহু একটা জায়গায় পয়েন্টে বসছে, কেতু একটা পয়েন্টে বসছে, আর বাদ বাকি মাল এখানে, মানে হাফ কুণ্ডলী খালি হয়ে গেল। তখন কি হবে? একটা সার্টেন এজের পর লাইফে প্রবলেম তৈরি হয়, উন্নতিতে বাঁধায়, ফোকাস আউট করে জিনিসগুলো। ম্যাক্সিমাম প্রবলেমটা হয় 37 থেকে 42-43 বছর বয়সের টাইমটা, ফোকাস হারিয়ে যায় মানুষের। এইবার যাদের ক্ষেত্রে পাপ বেশি, তাদের ক্ষেত্রে এটা রোগ, তাদের ক্ষেত্রে রেমেডি করতে হবে, সেটা কেউ না কেউ বলবে। কিন্তু কালসর্প কাটানো যে কোনো মন্দিরে যায় না, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে গিয়ে কাটাতে হয়, এটা ভালো খরচা আছে, এটাও বলে দিচ্ছি। তোমার টাকার সেখানে ভালো খরচা আছে, ইউ হ্যাভ টু পে। আমাদের সময় একদম শেষের দিকে, শেষ করার আগে তোমাকে যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে যে, তুমি একটা কথা বললে যে ভালো জিনিসের জন্য ভালো টাকা খরচা করতে হয়, কিন্তু এখন মানুষ খুব একটা বেশি টাকা খরচা করতে চায় না, তার জন্যই কি বেশি ফ্রডটা হচ্ছে? মানুষ তো সিধে আঙুলে তো ভালো জিনিসে যাবে না। তো আমি একদম ডাইরেক্টলি বললাম, যখনই কোনো অ্যাস্ট্রোলজার ফিজ নিচ্ছে, দিনে 2 থেকে 3 জনের বেশি দেখছে না, তার মানেই হচ্ছে সে কিছু তো একটা সার্ভিস দিচ্ছে। যারা নিচ্ছে তারা কি মুখ দেখাতে তো আসছে না। ঠিক। আরে একজন 5 মিনিটও কথা বলার তার সময় নেই, যাবেন 4টে পাথর লিখবে, আপনার প্রশ্নটা শোনার তার সময় নেই। কি হচ্ছে তার কত, সে তো সত্যি কথা, জ্যোতিষ গুরু কেন, বিদ্যা বাচস্পতির ওপরেও যদি কোনো তার শিক্ষা থাকে তার। আর তান্ত্রিকদের যারা তন্ত্র পড়ে অ্যাস্ট্রোলজি শিখছে, হাত দেখাচ্ছে, তাদের কোনো আমি যোগ্যতাই মনে করি, কারণ তারা জানে না, তারা তন্ত্রের দ্বারা হয়তো কোনো কাজ আপনার হাসিল করিয়ে দিচ্ছে। কিন্তু অ্যাস্ট্রোলজি ডিফারেন্ট একটা সাবজেক্ট, তন্ত্র ডিফারেন্ট একটা সাবজেক্ট। সব সময় এটা মাথায় আপনার ঢোকাতে হবে, এবং যেটাই আপনি প্র্যাকটিস করুন, ডিউ রেসপেক্ট রেখে সবাইকেই বলছে, আপনারা প্র্যাকটিস করুন। বাট এই মানুষকে যে ভয় দেখানো, কারণ অনেক মানুষ এদের ঠকে যায়, এবং আপনাদের জন্য যখন আমাদের মতন লোক যারা দেখতে বসে, তারা তো বদনাম হচ্ছে। প্লাস কি হচ্ছে, আমরা যখন রেমেডি করাচ্ছি আমাদের, কারণ আপনারা যতটা ওইখানে পটি করে রাখছেন, সেই পটিটা তো পরিষ্কার করতে হবে। কারণ যে প্ল্যানেট আপনাকে দিতে আসেনি, ছকে আপনি দেখতে পাচ্ছেন কোনো প্ল্যানেট খারাপ বা কোনো প্ল্যানেট বক্রি, সেই প্ল্যানেটের রত্ন আপনারা কোনোদিনও পড়বেন না, কারণ সেই প্ল্যানেট আপনাকে দেবেই না কিছু। তার শর্ট বল চার্ট আছে, শর্ট বলের মধ্যে ভাব বল আছে, দিক বল আছে, এগুলো নিয়ে না দেখে দুম করে একটা অ্যাস্ট্রোলজার বললো আর দুম করে আমি একটা পাথর পড়ে নিলাম, এটা নয়। নেগেটিভ প্ল্যানেটের যদি আমাকে পাথর দিতেই হয়, আমি কিছু ক্রিস্টাল পড়বো, এবং সেই ক্রিস্টাল কি করবে, আমাকে নেগেটিভিটিটা বডি থেকে টানবে, সেই প্ল্যানেটটার টেনে আবার সেটাকে রিলিজ করার জন্য একটা সিলিয়ানাইটের প্লেট থাকে, ওই সিলিয়ানাইটের প্লেটে ক্রিস্টালটাকে প্রতিদিন চার্জ দিতে হয়। কারণ এটাও তো রিলিজ তো করবে, শুধু টানবে না, টেনে রিলিজ তো করবে। আর ওই কালসর্প নিয়ে তুমি যেটা বললে, 12 রকমের কালসর্প হয়, কালসর্প 12 রকমের হয়। আচ্ছা, আমরা একটা এপিসোড করব পুরো এটা নিয়ে, কালসর্প নিয়ে ইন ডিটেইল, কারণ মানুষের এটা নিয়ে জানার একটা বিশাল, মানুষের একটা ইচ্ছা আছে এই বিষয়টা নিয়ে। আমরা পরবর্তী এপিসোডে একটা কালসর্পের সাথে সাথে আরেকটা ফ্রি জিনিস করিয়ে দেবো, আবার টুকে নেবে ভালো করে। নজর দোষ কাদের উপর বেশি তান্ত্রিক এফেক্ট, একদম একদম সবাইকে সবই এফেক্ট করে না। চলো, সুন্দর, তাহলে সেই এপিসোডটাও দেখতে হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। গোসাই ঠাকুরের আড্ডার এপিসোড আজকে এখানেই শেষ। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর দাদার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে তো নাম্বার দেওয়াই রইলো,
আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।